লিভ মি আবরাজ। ছাড়ুন। আবরাজ ছাড়ল না, বরং হাত বাড়িয়ে বাথটাবের পানির লাইন চালু করে। গড়গড় করে পানি আসতে শুরু করে সেখানে। ফিজার রাগে শরীর কাঁপে। একটু আগে শাওয়ার নিয়েছে সে। মাত্র ড্রেস চেঞ্জ করে ওয়াশরুমের দরজা খুলতে এসছিল। আর তক্ষুনি আবরাজ তাকে টেনে আবার ওয়াশরুমে নিয়ে এসছে। আর দরজা লক করে বাথটবে ফেলে দিয়েছে। ফিজা রেগেমেগে বলে উঠল, সমস্যা কোথায় আপনার? এমন গায়ে পড়া স্বভাব কেন ন্যাকা মেয়েদের মতো? আমি ন্যাকা নই, সুগন্ধি ফুল। আবরাজ ন্যাকা সুরে বলে। ফিজার ভ্রু কুঁচকে আসে। গম্ভীর স্বরে বলে, আমার নাম ফিজা। হ্যাঁ, আর আমার সুগন্ধি ফুল। আবরাজ ফিজার কাঁধে পানি দিতে দিতে বলে। ফিজা ঝট করে হাত সরিয়ে দেয়। আবারও ফ্যালফ্যাল করে তাকিয়ে বলে উঠল, তুমি জানো তোমার শরীর থেকে দারুণ একটা স্মেল আসে। সেই জন্য রাতে ঘুমের ভান করে গলায় মুখ গুজে পড়ে থাকেন। আবরাজ ঠোঁট কামড়ে হাসে। ফিজার বুকে চিনচিন করে। সুদর্শন এই পুরুষটা এভাবে হাসতে পারে। কত চমৎকার সেই হাসি। অথচ মুখটা সব সময় হুতোমপেঁচার মতো করে রাখে। ফিজা একটু ইমোশনাল হয়ে আবরাজের ঠোঁটের দিকে তাকিয়ে আছে। আবরাজ তখন দুষ্ট হেসে বলে উঠল, এভাবে ঠোঁটের দিকে তাকিয়ে আছো কেন? চুমু কি তুমি খাবে নাকি আমি দেব? ফিজার যেন হোশ এলো। ঠান্ডায় শরীর কাঁপে। পানি গরম, তারপরও রাতের বেলায় দুই বার গোসল দেওয়া মুখের কথা নয়। শরীর কাঁপে মেয়েটার। দৃষ্টি এলোমেলো ঘুরিয়ে অস্ফুটে বলে, ছাড়ুন আমায়। ঠান্ডা লাগছে তোমার? আবরাজের মুখে তখনও দুষ্ট হাসি। পানির মধ্যে মেয়েটার শরীর চেপে ধরে রেখে আবার কেমন বেয়াদবের মতো প্রশ্ন করছে। ফিজার রাগে চোয়াল চেপে আসে। দাঁত চেপে রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করে। তখন আবরাজের ফোন বাজে। আবরাজ ফিজাকে ছেড়ে এক হাতে পকেট থেকে ফোন বের করল। ফিজা কলকে করেছে এটা দেখার জন্য সামান্য ঘাড় বাঁকিয়ে তাকালো। ত্রিনা নামটা দেখে তাচ্ছিল্য হাসে। আবরাজকে তাচ্ছিল্য করে বলে উঠল, আমার ঠান্ডা লাগছে না। আপনার গার্লফ্রেন্ড গরম হয়ে আছে। যান মেয়েটাকে গিয়ে ঠান্ডা করুন। এসেছেন পর থেকে তো কল করেই যাচ্ছে। আবরাজ কলটা রিসিভ করে না। ফিজা ভাবে হয়তো সে এখানে রয়েছে সেই জন্য রিসিভ করছে না। তাই আবরাজকে সরানোর চেষ্টা করে, আবার জানতে চাইল, আচ্ছা সাথে কেন নিয়ে আসেননি বলুন তো? তাহলে ভালো হতো আপনার। ফিজা আবরাজকে অল্প একটু সরাতে সক্ষম হলো। তবে বেশি সময়ের জন্য নয়। স্বল্প সময়ের এর ব্যবধানে নিজের হাতে উল্টো টান অনুভব করে ধপাস করে পিছিয়ে আবার বসে পড়ল। কিন্তু এবার আর শুধু বাথটবে নয়। আবরাজ নিজের উরুর উপর বসিয়েছে বউকে। ফিজা ভ্রু জোড়া কুঁচকে আবরাজের দিকে তাকাতে আবরাজ গম্ভীর স্বরে বলে উঠল, এটার জন্য তো ওকে হেপ্পি। নিজের হাতের ফোনটা আবরাজ বাথটাবের পাশে রাখা গোলাপের পাপড়ি আর পানি ভর্তি পাত্রটাতে ডুবিয়ে রাখল। শান্ত স্বর, অথচ ফিজার শরীর শিরশির করে। আবরাজের দিকে আউড়চোখে তাকাতে আবরাজ বলে উঠল, অনেকটা বেশি দোষ করেছি আইনো। আমি এটার জন্য অনুতপ্ত। বাট সরি, এখন যেটা করছি সেটার জন্য তো নয়। ফিজা কিছু বুঝে ওঠার আগেই আবরাজ ফিজার গায়ের গেঞ্জিটার কাঁধটা টেনে নিচের দিকে নামিয়ে নিল। শরীর ভিজে চুপসে আছে দুজনের। আবরাজের সেদিকে খেয়াল নেই। অধর সুধাপান করতে ব্যস্ত হল। বেহা হাত জোড়াও ফিজার শরীরে বিচরণ করছে। ফিজার ঠান্ডায় আর এতটা গভীরভাবে আঁকড়ে রাখার ফলে শ্বাস যেন আটকে আছে। কোনো রকম নাকে দিয়ে অল্প নিঃশ্বাস নিতে পারছে। তবে এভাবে কিছু সময় থাকলে মেয়েটা নিশ্চয়ই জ্ঞান হারাবে। ফিজার হাত দুটো আবরাজের পিঠে ঢিলে হতে আবরাজ একটু থামল। অবাক হয়ে চোখ মেলে তাকিয়ে দেখল ফিজা পিটপিট করে তাকিয়ে আছে। ফিজা হাসছে। আবরাজের ঠোঁটের উপর বা হাতের তর্জনী আঙুলটা ছুঁয়ে দিয়ে ফিসফিস করে বলে, যখন ইচ্ছে ছিল না সত্যিটা জানার জন্য তখন নিজ থেকে সরে গিয়েছে। আর আজ আপনার জন্য একটু অনুভূতি এলো। আর দেখুন না আমার দেহটা আমায় সঙ্গ দিল না। ফিজার চোখের পাতা বন্ধ হচ্ছে। আবরাজ বুঝতে পারছে, রাতে নিশ্চয়ই মেয়েটা খাবারও খায়নি। তার উপর এত সময় ঠান্ডার মধ্যে।
আবরাজের মনে পড়তে দ্রুত ফিজার গেঞ্জিটা একটানে খুলে নিল। নিজের গায়ের শার্ট ব্লেজার এক হাতে বোতাম খুলে একদম উন্মুক্ত লোমশ বুকে চেপে রাখল বউকে। এরপর গা থেকে কোনো রকম নিজের ভেজা কাপড়টা সরিয়ে এভাবে বসা থেকে ফিজারকে জড়িয়ে রেখে উঠে দাঁড়ালো। মেয়েটার গায়ে এখন ইনার আর একটা প্লাজো। সাধারণ পোশাক ছিল এত সময়ে। ঢিলেঢালা গেঞ্জি আর প্লাজো। আবরাজ ওয়াশরুমে বাথটব থেকে নেমে রুমের ভেতর যাওয়ার পর আগে টাওয়াল নিল। ফিজার গায়ে পেছনে থেকে জড়িয়ে দিল। এরপর কল লাগালো সাব্বিরকে। বাড়িতে একটা রুমে থাকে সাব্বির। সার্ভেন্টকে খাবার দিতে বলে আর একটা মোবাইলের ব্যবস্থা করতে বলে কল কাটল। থম মেরে বসে আছে আবরাজ। মস্তিষ্কে কিছু সময় পূর্বে ঘটনা স্মরণে এসে সব এলোমেলো হয়ে যাচ্ছে। কমফর্টারের নিচে বিড়াল ছানার ন্যায় গুটিয়ে শুয়ে আছে ফিজা। চুল এলোমেলো অল্প ভেজা। আবরাজের শরীরে শিহরণ বয়ে যায়। মেয়েটা জেগে থাকলে কথা বললে একদম কঠিন পাথর। অথচ এখন ঘুমের মধ্যে মনে হচ্ছে কত সহজ সরল। আবরাজের হাতটা বাড়িয়ে ফিজার মাথায় রাখে। ভেজা চুলে হাত চালায়। দরজায় নক পড়তে আবরাজ উঠে গেল। একজন সার্ভেন্ট। খাবার একটা ট্রেতে 2টা স্যুপের বাটি। আবরাজ সেগুলো নিয়ে ফিরে আসে। কিছু সময় ডাকাডাকি করে ও ফিজার কোনো রেসপন্স নেই। আবরাজ নিচু হয়ে ফিজার কানের লতিতে আলতো করে কামড়ে ধরে। ফিজা ব্যথাতুর শব্দ করে শোয়া থেকে সাথে সাথে উঠে বসতে গিয়ে আবরাজের মাথার সাথে ধাক্কা খেল। কিন্তু আবরাজ একটুও নড়ে না। বরং ফিজার 2 বাহুতে নিজের 2 হাত রাখে। নিজের মুখটা ফিজার কাঁধের কাছে রেখে ফিসফিস করে বলে, লজ্জা পাবে। ওঠো না। ফিজার সাথে সাথে শক্ত করে গায়ের কমফর্টার চেপে ধরে। অনুভব করে শরীর উন্মুক্ত। শুধু কমফর্টার দেওয়া। ভীতু হওয়ার বদলে মেয়েটার আগে গোজগোজ করতে করতে বলে, আপনার সাহস দেখে অবাক হচ্ছি আমি। আপনার একটুও লজ্জা নেই? না, তোমাকে দেখার পর থেকে লজ্জা কি জিনিস সেটা আমি ভুলে গিয়েছি। আবরাজ গম্ভীর স্বরে বলে, ফিজা কি বলবে এই মানুষকে? কিছু বলার চেয়ে চুপ থাকা শ্রেয় মনে হচ্ছে। আবরাজ আবার সিরিয়াস কণ্ঠে বলে উঠল, বউয়ের কাছে আবার লজ্জা কিসের? স্বামী স্ত্রীর মাঝে লজ্জা থাকলে সংসার জীবনে সুখী হওয়া যায় না। আবরাজের কথায় কিছুটা লজ্জা ঘিরে ধরল সুন্দরী রমণীকে। ফিজার ইচ্ছে করছে আবরাজের সিল্কি চুলগুলো ইচ্ছে মতো টেনে দিতে। আজেবাজে কথা ভালোই শিখেছে আবরাজ, বুঝতে পারে ফিজা। আবরাজ ফিজাকে ড্রেস এনে দেয়। এর মধ্যে আবার কেউ বাড়ির সদর দরজায় কলিং বেল বাজাচ্ছে। আবরাজ গেল। সাব্বির এসছে। হাতে একটা দামি ফোনের বক্স। আবরাজ সেটা নিল। এরপর রুমে চলে গেল। সাব্বির পেছনে থেকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। স্যারের কি বাসর পালিয়ে যাচ্ছে? এত তারা দেখিয়ে চলে গেল কেন? সাব্বির নিজের ভাবনায় বিরক্ত। ঘরে এত সুন্দরী বউ রেখে এত রাতে যে তার স্যার তাকে একটু সময় দিয়েছে, এটাই তো অনেক। চলবে। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।